আপনারা যারা আমাদের এই ফাইলটি পাননি তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ফাইলটি শেয়ার করব। আপনারা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা মোবাইলটি ল্যান্ডস্কেপ করে নেবেন, আড়াআড়ি করে নিলে লেখাগুলো আপনারা স্পষ্ট দেখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলম, রব্বি ইয়াসসিরু ওয়াসসিরু তাম্মিমিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এসসি এলেন স্যারের এলেন্স কিনোট থেকে আজকে ইথুজা সাইনাপিয়াম, আমরা সংক্ষেপে ইথুজাই বলে থাকি, এটার সংক্ষিপ্ত নামটা আমরা মনে রাখবো AETH। কমন নেম ফুলস পার্সলে, সায়েন্টিফিক নেম আম্বিলিফিরিয়া। আমরা কমন নেমটা মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব, ফুলস পার্সলে। এটার নরেন্দ্রনাথ স্যারের চার কথাগুলো প্রথমে রেখেছি গুরুত্বপূর্ণ বিদায় কিনোট হিসেবে। নরেন্দ্রনাথ স্যারের প্রথম কথা, কোনো দুধ কোনো অবস্থাতেই সহ্য হয় না। কোনো ধরনের দুধ, মায়ের বুকের দুধ, গরুর দুধ, গোটার দুধ, কোনো দুধ কোনো অবস্থাতেই সহ্য হয় না। দ্বিতীয় কথা, নরেন্দ্রনাথ স্যারের দ্বিতীয় কথা, বমির পর শিশু ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে ক্ষুধায় অস্থির হয় ও খায়। বমির পর বমি করে শিশু, ঘুমিয়ে পড়ে যায়, বমির পরে দুর্বল হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে আবার ক্ষুধায় অস্থির হয় ও খায়। পিপাসা কিছুতেই থাকে না, তাহলে তার পিপাসা থাকে না, থার্স্টলেস। শিশুদের উদরাময় হলদে। শিশুদের যদি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, সেখানে মলের রংটা থাকবে হলদে, ইয়েলো কালার। এটুকু ছিল আমাদের রবীন্দ্রনাথ স্যারের চার কথা। আমরা এলএস কিনোটে চলে যাচ্ছি। এলএস কিনোটে আপনারা মডালিটি দেখতে পাচ্ছেন, মডালিটিতে অ্যাগ্রাভেশন রয়েছে। আফটার ইটিং অর ড্রিঙ্কিং, তাহলে আফটার ইটিং অর ড্রিঙ্কিং, খাওয়ার পরে বা পান করার পরে তার অ্যাগ্রাভেশন হয়। কখন হয়? ইটিং অর ড্রিঙ্কিং। ড্রিঙ্ক মানে পান করা, ইটিং খাওয়া, আফটার পরে। তো পান করার বা খাওয়ার পরে তার অ্যাগ্রাভেশন হয়। আফটার ভমিটিং, বমির পরে তার অ্যাগ্রাভেশন হয়। আফটার স্টুল, মলত্যাগের পর। আফটার স্পাজম, আক্ষেপের পর। এগুলোর পরে তার অ্যাগ্রাভেশন হয় বা রোগ লক্ষণ বাড়ে। তাহলে কি কি দেখলাম? পান করার পর বা খাবার খাওয়ার পর, বমি করার পর, পায়খানা করার পর, আক্ষেপের পর, আক্ষেপ বা খিঁচুনির পর। তো মডালিটিটা আমরা মনে রাখবো, পান করার বা খাবার খাওয়া, বমি, পায়খানা এবং খিঁচুনির পরে। আমরা কনস্টিটিউশনে চলে যাচ্ছি। কনস্টিটিউশনে আপনারা দেখতে পাচ্ছেন, স্পেশালি ফর চিলড্রেন ডিউরিং ডেন্টিশন ইন হট সামার ওয়েদার। তো এই পর্যন্ত গিয়ে একটা সেমিকোলন রয়েছে, আমরা এ পর্যন্ত দেখে নেই। তো স্পেশালি ফর চিলড্রেন, বিশেষভাবে এটা শিশুদের জন্য। ডিউরিং ডেন্টিশন, যখন তাদের দাঁত ওঠার যে সময়টা, ডেন্টিশন দন্ত উদ্গমন সময়ের। ইন হট সামার ওয়েদার, বিশেষভাবে এটা শিশুদের জন্য গ্রীষ্মের গরম আবহাওয়ায় যখন শিশুদের দাঁত উঠতে থাকে তখনকার জন্য এটা বিশেষভাবে উপযোগী। বিশেষভাবে, বিশেষত শিশুদের জন্য এই হট সামার ওয়েদারে যখন তার দাঁত উঠতে থাকে তখন। আমাদের কারো অডিও মনে হয় অন করা রয়েছে, অডিওটা একটু অফ করবেন প্লিজ। তারপর এখানে একটা ফার্স্ট গ্রেড সিম্পটম রয়েছে, চিলড্রেন হু ক্যান নট বেয়ার মিল্ক, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যার প্রথম কথাতে বলেছেন। আমরা প্রথম কথা একটু দেখেন, কোনো দুধ কোনো অবস্থাতেই সহ্য হয় না, এই কথাটাই এলেন স্যার উনি এটা ফার্স্ট গ্রেডে রেখেছেন। আমরা জানি এলেন কিনোটে সেটা বোল্ড করা ছিল। আমি এটাকে একটু
আমাদের যাতে চোখে পড়ে ভালোভাবে, জন্য আমি এটাকে রেড লাইন করে দিয়েছি, রেড কালার করে দিয়েছি। চিলড্রেন হু ক্যান নট বেয়ার মিল্ক, শিশুরা যারা বেয়ার মিল্ক মানে সহ্য করতে পারে না দুধ, তাদের জন্য এটা, এই মেডিসিনটা। যেসব শিশুরা দুধটাকে সহ্য করতে পারে না, দুধ খেতে পারে না, হজম হয় না, তাদের জন্য উপযোগী। এবং যাদের দাঁত উঠছে, তাদের দাঁত উঠছে গ্রীষ্মের গরম আবহাওয়ায়, তাদের জন্য। তাহলে আমরা কনস্টিটিউশনটাতে মনে রাখবো যেসব শিশু দুধ সহ্য করতে পারে না তাদের জন্য, এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি বিধায় আমরা পরের ইয়াতে চলে যাচ্ছি। আমরা যেখানে পার্থক্য করতে বলা হবে সেখানে আমরা আমাদের শ্রদ্ধেয় ডাক্তার আমিনুল ইসলাম শফিক স্যার মহোদয়ের কাছে চলে যাব ইনশাল্লাহ। তো মেন্টাল সিমটমে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম নেই। আইডিওসি ইন চিলড্রেন, ইনক্যাপাসিটি টু থিঙ্ক, কনফিউজড, মানে এই শিশুটা কেমন, চালাক চতুর না। ইনক্যাপাসিটি টু থিঙ্ক মানে চিন্তা করতে পারে না, কোনো কিছু একটা চিন্তা ভাবনা করে যে একটা কাজ করবে এটা করতে পারে না। সে কনফিউজড, সে হতবুদ্ধি, মানে কি করবে একটা সে বুঝে উঠতে পারে না, এমন শিশুদের জন্য প্রযোজ্য। এটা বিশেষ শিশুদের কথাই বেশি বলা হচ্ছে। শিশুরা যে আমরা দেখলাম যে তার দাঁত ওঠার সময়, গ্রীষ্মের গরম আবহাওয়ায় তার দাঁত ওঠার সময় যে সমস্যাগুলো হয়, এবং যারা দুধ সহ্য করতে পারে না তাদের জন্য, এখানেও সেই শিশুর কথাই বলা হলো যে শিশুটা চালাক চতুর না, হতবুদ্ধি, এবং সে চিন্তা করতে পারে না, ইনক্যাপাসিটি টু থিঙ্ক, সে একটা চিন্তা ভাবনা করে কাজ করতে পারে না, চালাক চতুর না, হতবুদ্ধি, এমন শিশুদের জন্য এটা উপযোগী। আবার আমরা উপরে পড়লাম যেসব শিশুরা দুধ সহ্য করতে পারে না তাদের জন্য উপযোগী। এখানে দেখলাম শিশুটা থাকবে একটু হাবাগোবা ধরনের। তারপর আমরা ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি। গ্রেট উইকনেস, এটার পরে একটা কুলন চিহ্ন রয়েছে, তার মানে এই সম্পূর্ণ লাইনটা গ্রেট উইকনেসের ব্যাপারে বলা হবে, অত্যন্ত দুর্বলতার ব্যাপারে এই পুরো লাইনটা বলা হবে। তাহলে অত্যন্ত দুর্বলতার ব্যাপারে কি বলা হচ্ছে দেখি। চিলড্রেন ক্যান নট স্ট্যান্ড, শিশুরা তাহলে কি করতে পারে না, ক্যান নট স্ট্যান্ড মানে দাঁড়াতে পারে না। আমরা ছোট সময় আমাদের স্যাররা বললো স্ট্যান্ড আপ, কোনো কিছু পড়ালেখা না পারলে, কোনো ভুল হলে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড আপ বলতো। চিলড্রেন ক্যান নট স্ট্যান্ড, শিশুরা দাঁড়াতে পারে না। আনএবল টু হোল্ড আপ দি হেড, আনএবল মানে সে এবল না, আনএবল টু হোল্ড আপ দি হেডটাকে, তারা মাথাটাকে হোল্ড আপ করে রাখতে পারে না, আনএবল পারে না, সামর্থ্য থাকে না, মাথাটাকে তারা তুলে ধরে রাখতে পারে না, মাথাটা শক্তি থাকে না, মাথাটা ডানেভাবে কাত হয়ে যায় হয়তো, যেটা এব্রুটে নামে রয়েছে, মাথাটা সোজা করে রাখতে পারে না। এখানে ব্র্যাকেটে আমরা এব্রুটে নামের কথা দেখতে পাচ্ছি। তাহলে দেখলাম যে তাদের একটা প্রথম কথাটাই বলা হয়েছিল কি, গ্রেট উইকনেস। গ্রেট উইকনেসের কি কি সিমটম গুলো, তারা দাঁড়াতে পারে না, মাথাটাকে সোজা রাখতে পারে না, প্রোস্টেশন উইথ স্লিপিনেস, তাদের স্লিপিনেস আফটার ভমিটিং, আফটার স্টুল, আফটার স্পাজম, তাদের যে একটা প্রোস্টেশন উইথ স্লিপিনেস মানে ঘুম ঘুম ভাবের সাথে একটা অবসন্নতা। প্রোস্টেশন মানে অবসন্ন, মানে শরীরটা দুর্বল, এটার সাথে কি থাকে, স্লিপিনেস থাকে, স্লিপ থেকে স্লিপিনেস মানে একটা নাউন, ঘুম ঘুম ভাব। এই দুর্বলতার সাথে একটা ঘুম ঘুম ভাব থাকে। এটা কখন, আজ আমরা নন্দনাথ স্যারের কথা পড়েছি যে বমি করার পর ঘুমিয়ে পড়ে, আমরা নন্দনাথ স্যারের 4 কথায় দেখেছি যে বমির পর শিশু ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে ক্ষুধায় অস্থির হয় ও খায়। এই যে সে বমি করার পরে সে কি হয়, তার স্লিপ, এটা ঘুম ঘুম ভাব চলে আসে, বমি করার পর ঘুমিয়ে পড়ে। নরেন্দ্রনাথ স্যার দ্বিতীয় কথায় বলেছেন যে বমির পর শিশু ঘুমিয়ে পড়েছে। এই কথাটা এখানে আমাদের অ্যান্সার বলছেন যে প্রোস্টেশন উইথ স্লিপিনেস, অবসন্ন একটা ঘুম ঘুম ভাব থাকে, অবসন্নতার সাথে ঘুম ঘুম ভাব। এটা কখন হয়, এই ঘুম ঘুম ভাবটা আফটার ভমিটিং, বমির পরে, আফটার স্টুল, পায়খানার পরে, আফটার স্পাজম। এই 3টা কথাই কিন্তু আমরা মডালিটিতে পড়েছি। দেখেন মডালিটিতে আমরা কি পড়েছি, আফটার ভমিটিং, আফটার স্টুল, আফটার স্পাজম। এই কথাগুলোই ফিজিক্যালি আবার স্যার বলেছেন যে তার যে একটা দুর্বলতার সাথে একটা ঘুম ঘুম ভাব, সেটার সাথে কি থাকে, সে এটা কখন হয়, এই দুর্বলতার সাথে ঘুম ঘুম ভাব তার বমি করার পরে, পায়খানা করার পরে এবং আক্ষেপের পরে। আমরা এব্রুডেনামের সাথে এখানে তুলনাটা দেখবো পরে স্যারের কাছ থেকে, যে মাথাটা তুলে রাখতে পারে না। আমরা এব্রুডেনাম তো পড়েছি, আমরা এটা সহজে পার্থক্য করতে পারবো
তো কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, আমরা এটা নরেন্দ্রনাথ স্যারও বলেছেন। নরেন্দ্রনাথ স্যার কি বলেছেন? পিপাসা কিছুতেই থাকে না। কমপ্লিট অ্যাবসেন্স মানে পরিপূর্ণভাবে অনুপস্থিত। কি অনুপস্থিত? থ্রাস্ট। তার পিপাসাটা কমপ্লিট অ্যাবসেন্স, কোনো পিপাসা নাই। এটা নরেন্দ্রনাথ স্যার তৃতীয় কথায় বলেছেন, পিপাসা কিছুতেই থাকে না। ইথুজা সাইনাপিয়ামের নরেন্দ্রনাথ স্যারের তৃতীয় কথা, পিপাসা কিছুতেই থাকে না। এটা ফিজিক্যাল জেনারেলে এলেন স্যার বলেছেন। ফিজিক্যাল জেনারেলে দেখেন কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, এটা কোথায় রয়েছে? আর এপিস মেলিফিকা পালসিটিলা। রিভার্স অফ আর্সেনিক, আমরা জানি আর্সেনিকে প্রচুর পিপাসা, সে কিন্তু ঘন ঘন জল খায়, জল পান মাত্রই বমি। তো এটার মধ্যে পিপাসা নাই, আর্সেনিকের পিপাসা আছে। রিভার্স মানে কি? বিপরীত। তাহলে আর্সেনিকের বিপরীত এটা, আর্সেনিকের পিপাসা আছে, এটা পিপাসা নেই। আর এটার মিল রয়েছে কার সাথে? এপিস মেলিফিকা পালসিটিলার সাথে ইথুজা সাইনাপিয়ামের মিল রয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এখানে আমরা স্যার মহোদয়ের কাছে চলে যাব, যে মাথাটা তুলে ধরে রাখতে পারেন এপ্রোডোনামের সাথে স্যার দুয়েক কথা বলবেন। আর যে কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট এপিস এবং পালসিটিলার সাথে মিল রয়েছে, এবং রিভার্স অফ আর্সেনিকের বিপরীত। এ ব্যাপারে স্যারকে আহ্বান করছি, স্যার দু চার কথা বলবেন। স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আচ্ছা, এখানে দেখুন আমাদের অ্যাব্রোটেনামের সাথে পার্থক্য করতে বলা হয়েছে আমাদের ইথুজাকে। ইথুজার মাথা তুলতে পারে না কখন? বমি করার কারণে, জ্বরের কারণে দেখা যাচ্ছে যে এ হচ্ছে মাথা তুলতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে ইথুজাতে আছে। ঠিক আছে, আর ইথুজার বমি কেমন সেটাও এখানে বলা হয়েছে, আমরা শুনেছি। আর অ্যাব্রোটেনামের ব্যাপারটা হলো, এটা হচ্ছে ম্যারাসমাস ঘটিত ব্যাপার, এটা শীর্ণতার ব্যাপার। ঠিক আছে, শিশু অত্যন্ত বদমেজাজি হয়, মুখটা দেখতে বৃদ্ধের মতো দেখায়, কুঞ্চিত দেখায়, চামড়া কুঁচকে গেছে। ঠিক আছে, তারপর এইরকম দেখায়, এবং ওর ত্বকটা শীতল দেখাবে, ওর হচ্ছে পেট ফাঁপা থাকবে, পেটটা দেখতে অনেকটা মানে গামলার মতো দেখাবে, পেটটা অনেক বড় দেখাবে, দেহের তুলনায় পেটটা তুলনামূলক বড় দেখাবে। ঠিক আছে, পেটের বিভিন্ন স্থানে শক্ত শক্ত ভাব ঢেলার মতো পর্যায়ে থাকতে পারে, কোষ্ঠবদ্ধতা থাকে, এবং সেই সাথে উদারময় হতে পারে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে অ্যাব্রোটেনামের পেশেন্টের শীর্ণতা হয়, এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। এদের নিম্নাঙ্গ হচ্ছে শীর্ণ হতে থাকে বেশি, আর এরা মাথাটা হচ্ছে তুলে রাখতে পারে না, মাথার দুর্বলতার কারণে মাথা খাড়া করে রাখতে পারে না। এদের প্রথম ব্যাপারটাই হচ্ছে ম্যারাসমাস অর্থাৎ শীর্ণতা, আমরা যেটা জানি। তো এই শীর্ণতাজনিত কারণে তার এতটাই বেশি দুর্বল, সে মাথাটা বেশি সময় খাড়া করে রাখতে পারে না। আর ইথুজার ব্যাপারটা কি? এখানে সে যখন অসুস্থ হয়ে পড়তেছে, বমি করতেছে, এনাদার সমস্যাগুলো হচ্ছে, শুধুমাত্র সেই সময়টা হচ্ছে ইথুজার পেশেন্ট হচ্ছে মাথাটা খাড়া করে রাখতে পারে না। ঠিক আছে, তবে এখানে একটু নোট দিয়ে রাখি, যেহেতু শীর্ণতার ব্যাপারটা বললাম, নিম্নাঙ্গ শীর্ণতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাব্রোটেনাম গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং ঊর্ধ্বাঙ্গ শীর্ণতার ক্ষেত্রে আমাদের আরো 3টি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ। একটা হলো লাইকোপোডিয়াম, একটা নেট্রামিওর, আর একটা হচ্ছে সরিনাম। তো আমরা যখন দেখা যাচ্ছে যে লাইকোপোডিয়াম বা নেট্রামিওর যেদিন পড়বো, সেদিন আমরা এই 3টা মেডিসিনের এই জায়গাতে পার্থক্যটা করে নিব। ঠিক আছে, আমরা এতটুকুই শুধুমাত্র কি নোট আকারে জেনে রাখবো, যে এখানে মাথাটা দুর্বলতার জন্য খাড়া করে রাখতে পারে না কে? আমাদের হচ্ছে অ্যাব্রোটেনাম। ঠিক আছে, অ্যাব্রোটেনামের ব্যাপার হচ্ছে এর শীর্ণতাজনিত সমস্যা হচ্ছে মেরাসমাসের রোগী। আমরা সেটা কিভাবে চিনবো? এদের নিম্নাঙ্গ হচ্ছে বেশি হচ্ছে শুষ্ক থাকবে, এখানে এদের যে শীর্ণতা শুরু হবে নিম্নাঙ্গ থেকে শুরু হবে। ঠিক আছে, এই একটা ব্যাপার। এরা হচ্ছে উদ্বেগজনক অবস্থা থাকবে, হতাশা যুক্ত থাকবে। ঠিক আছে, শিশু অত্যন্ত ক্রোধী, একগুঁয়ে হবে, এদের চোখের চারিদিকে নীলাভাব থাকতে পারে, অনেক রকম ব্যাপারগুলো আছে। কিন্তু এর সাথে আরো ব্যাপার থাকে, রাক্ষসী ক্ষুধা থাকে। ঠিক আছে না, এদের পেটটা হচ্ছে দেহের তুলনায় অনেক বড়, মনে হচ্ছে যে একটা গামলার মতো, বলের মতো দেখায়। ঠিক আছে, এইটা হলো আমরা এদিকে লক্ষ্য রাখবো। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা মনে হয় খুব সহসায় ইথুজাই এবং এর সাথে পার্থক্যটা আমরা মনে হয় করে নিতে পারলাম। ঠিক আছে না, এখন আমরা দেখি যে আর একটা কোথায় জানি স্যার আরো 2-3টা মেডিসিনের ব্যাপারটা আসছে পিপাসাতে মনে হয়, তাই না? আচ্ছা, এখানে পিপাসাতে মেডিসিন আসছে আমাদের হচ্ছে, প্রথম যেটা মেডিসিন সেটা আসছে আমাদের হচ্ছে অ্যাপিসমেল। ঠিক আছে,
অ্যাপিসমেলের হচ্ছে আমরা যেটা জানি, অ্যাপিসমেলের প্রথম যেটা ব্যাপার, জ্বালা এবং হুল ফুটা ব্যথা থাকবে। ঠিক আছে, এরাও হচ্ছে খুব রুক্ষ ক্রুদ্ধ মেজাজের লোক হয়, আবার ক্রন্দনশীল প্রকৃতিরও হয়। ঠিক আছে, এটা এবং এরও হচ্ছে এই পেশেন্টটা হচ্ছে গরম কাতর পেশেন্ট, কিন্তু সে শীতে ভালো থাকে, সে সত্য চায়, হ্যাঁ, অর্থাৎ সে শীতল আবহাওয়াটা চায়। এখন পিপাসার ব্যাপারটা দেখেন, কয়েক রকম ব্যাপার এখানে আছে। পিপাসা সম্বন্ধে বিশেষ করে মনে রাখা দরকার। ঠিক আছে, একটু মনে রাখবেন, যখন বুকের মধ্যে সর্দি, উদারময়, গলায় যখন ক্ষত, এরকম কিছু প্রকারে যদি এর থেকে যদি শোধ যদি থাকে এবং বিকেলে যদি এর যদি জ্বর যদি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় দারুণ পিপাসাও থাকতে পারে, দারুণ পিপাসাও থাকতে পারে। এখন স্রোতের ব্যাপারটা এখানে যখন আসবে, সর্দি গলক্ষত, তাহলে এখানে আমরা বুঝবো সেখানে জ্বালা থাকবে, সেখানে হুল ফোটার মতো ব্যথা থাকবে, একটা ব্যাপার দেখবো। ঠিক আছে, তাহলে এই জায়গাতে এসে আমরা কিন্তু অ্যাপিসটাকে এখানে ধরতে হবে, এখানে ধরতে হবে, কারণ এখানে অ্যাপিসের পিপাসা থাকে। অনেক সময় ড্রপসি হয়েছে, চোখের নিম্নাঙ্গ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, সেই সময়ও হচ্ছে পিপাসা থাকতে পারে, সেই সময় পিপাসা থাকতে পারে এবং সেই পিপাসা দারুণও হতে পারে। তবে একটা ব্যাপার মনে রাখবেন, এরা হচ্ছে তখন আর্সেনিকের মতো মানে বারে বেশি কিন্তু পরিমাণে কম জল পান করে। যখন হচ্ছে এরকম কারণে যখন হচ্ছে পিপাসা যখন রোগী যখন থাকবে, আর্সেনিকের পেশেন্ট আমরা জানি একটু পর পরে জল পান করতে চায়। আর্সেনিকের এখানে বিপরীত যেটা বলা হয়েছে, সেই জায়গাতে কিন্তু এখানে মানে একই রকম হতে পারে। সেটা কেমন, আর্সেনিকের পেশেন্ট হচ্ছে প্রচুর পানির পিপাসার, একটু পর পরে জল পান করবে, কতটুকু, ঠোঁট ভেজানোর মতো জল পান করবে। তাহলে এখানে আর্সেনিকটাও বলে দিলাম, আর্সেনিকের প্রচুর পিপাসা থাকবে, অল্প অল্প সে জল পান করবে, কিন্তু জল পান মাত্রই তার বমি হয়ে উঠে যাবে। ঠিক আছে, আবার অনেক সময় বমি হয় না, তবে অধিকাংশ ক্ষেত্রেই বমি হয় আর্সেনিকের। এই ব্যাপারটা আমরা লক্ষ্য রাখবো। আর হচ্ছে এদের হচ্ছে পিপাসা কখন থাকে না, ডিম্বাশয় যদি শোধ যদি থাকে, ওভারিয়ান যদি সেখানে কোনো সিস্ট বা ফোলা ভাব যদি থাকে, উদারি বা গর্ভ অবস্থায়, যখন হচ্ছে গর্ভ অবস্থায় থাকে, তখন তার হচ্ছে পিপাসা থাকে না। ঠিক আছে, এইটা এইটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ মনে রাখবেন। আর এর যেগুলি যন্ত্রণা, একটু নড়লেই দেখা যাচ্ছে যে ব্যথাটা বৃদ্ধি পেয়ে যায়, স্থির হয়ে থাকলে দেখা যাচ্ছে যে এর ব্যথাটা কম থাকে। সেটা কোথায়, উদারাময়ের ক্ষেত্রে। উদারাময় যখন হয় তখন এটার মলদার হচ্ছে হা হয়ে থাকে, স্বাভাবিক না, হা হয়ে থাকে, একটু নড়লেই দেখা যাচ্ছে মল বেরিয়ে পড়বে, এরকম কন্ডিশন হয়। ঠিক আছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে আমাদের মনে রাখতে হবে। তবে এদের আবার হচ্ছে গরম ঘরে বাড়ে, এদের হচ্ছে সমস্যাগুলো গরম ঘরে বাড়ে, সেই কারণে সে হচ্ছে একটু শীতল আবহাওয়া চায়। ঠিক আছে, এটা এক গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাপিসমেল। পালসেটিলার কথা যদি বলি, পালসেটিলা আমরা সবাই চিনি আর কি, কম বেশি সবাই পালসেটিলা ব্যবহার করেই থাকি। পালসেটিলা আমাদের নিত্যদিনের সঙ্গী। ঠিক আছে না, পালসেটিলা জিহ্বাটা দেখুন, পালসেটিলা রোগী অত্যন্ত অভিমানী হয়। ঠিক আছে, এরা সহজেই কেঁদে ফেলে, রাগী নয়, এরা হচ্ছে রাগী নয়। আগের পেশেন্ট গুলো দেখলাম হচ্ছে রাগী, ক্রোধ, কিন্তু এটা রাগী নয়, অল্পতেই কেঁদে ফেলে, শোক প্রবণ। ঠিক আছে, এবং সে সান্ত্বনা চায়, সে মনে মনে চায় তার কোনো দুঃখ কষ্ট হয়েছে, কেউ এসে তাকে কেন সান্ত্বনা দিচ্ছে না, পাশের মানুষ যদি তাকে সান্ত্বনা না দেয়, তবে তার হচ্ছে কষ্টটা আরো একটু বেড়ে যায়। ঠিক আছে, এটা হলো পালসেটিলা। ঠিক আছে, তাই পরকে নিজের দুঃখের কথা বলে, কাউকে যখন দুঃখের কথা বলে, সেটা হলো সান্ত্বনা দিলে সেটা আবার বৃদ্ধি পায়। এটা আবার নেট্রা মেয়রের কিন্তু এটা সান্ত্বনা দিলে বৃদ্ধি পায়। ঠিক আছে, এইটা মনে রাখবেন, বৃদ্ধি পাবে কখন, কাউকে দেখা যাচ্ছে পরকে দুঃখের কথা যখন বলছে, বললে কি হবে, সে আহারে বাবা, এই তোমার এই ঘটনা ঘটছে, মা ঠিক আছে, তোমার এটা ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট নিও না, এরকম সান্ত্বনা দিলে পালসিটিটার রোগী সে একটু খুশি হয়। এবং কিন্তু এই সান্ত্বনা যদি নেট্রামিয়ার পেশেন্টকে যদি দেওয়া হয়, তাহলে সে কি করবে, তার এটা বৃদ্ধি পাবে, সে কেঁদে কেঁদে আকুল হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে
লাইকোপোডিয়ামের আবার পেশেন্ট আছে, একটা কাজ করেছে লাইকোপোডিয়ামের পেশেন্ট, খুব প্রশংসনীয় কাজ করেছে, তাকে ধন্যবাদ দিলে তার চোখ দিয়ে আবার হচ্ছে অশ্রু বেরিয়ে পড়ে লাইকোপোডিয়াম, ঠিক আছে। আবার অন্যকে দুঃখের কথা জানায়, ঠিক আছে, দুঃখের কথা জানায়, কে জানায়, আমাদের হচ্ছে পালসেটিলা জানায়, এবং নেট্রামিওরও জানায়, কিন্তু সান্ত্বনা দিলে নেট্রামিওর বৃদ্ধি পায়, এই হচ্ছে উপশম পায়, ঠিক আছে, একটু হালকা মনে করে। কিন্তু অন্যকে দুঃখের কথা জানাতে চায় না, লুকিয়ে রাখে, কে, আমাদের ইগনেশিয়া। এইটা ব্যাপারটা আমি যেটা বললাম। আর এখানে আর বিভিন্ন ব্যাপারগুলো আরো পালসেটিলের আছে, পরিবর্তনশীলতার কিছু ব্যাপার আছে, মুখে বিষাদ থাকে, ঠিক আছে, সে যখন ঠান্ডা খাদ্য যখন খায় তখন সে ভালো মানে ভালো থাকে, এবং টক খাবারটাও তার হচ্ছে প্রিয়। কিন্তু জিহ্বার ব্যাপারটা দেখুন, পালসেটিলার জিহ্বা হচ্ছে শুষ্ক হয়ে গেছে, জিহ্বা দেখবেন শুকিয়ে গেছে, কিন্তু সে কি করছে, সে হচ্ছে পানি খাবে না, তার জিহ্বা শুকিয়ে গেছে, ঠিক আছে, সে পানি খাবে না। অপর পক্ষে দেখেন জিহ্বা ভিজা, কি, জিহ্বা ভিজা, দাঁতে ছাপ জিহ্বার দাঁতের ছাপ আছে, দিস ইজ মার্ক সল্ট, একটু লক্ষণীয় ব্যাপার এগুলি, ঠিক আছে, একটু একটু করে আমরা দেখবো। আবার এই আমাদের হচ্ছে পালসেটিলার চাইতেও আরো বেশি হচ্ছে জিভ একদম মানে কি বলবো, মানে কাঠ খড়ার মতো হচ্ছে শুকিয়ে যায়, সেটা হলো আমাদের নাক্স মস্কাটা নামে একটা ওষুধ আছে, সেটা। তো নাক্স মস্কাটাতে নিদ্রা নিদ্রা ভাব থাকে, সবসময় ঘুমু ঘুমু ভাব, ঢুলু ঢুলু ভাব, মনে হবে যে মাতাল, সে হচ্ছে মদ খেয়েছে বা ঘুমের ওষুধ খেয়েছে, তাকে এখনই ঘুমাতে হবে, কিন্তু ঘুম নেই, ঠিক আছে, ঘুমু ঘুমু ভাব সবসময়, এইটা ব্যাপারগুলো থাকে। তাহলে পালসেটিলার আমরা হচ্ছে পিপাসা দেখলাম, অ্যাপিসের পিপাসা দেখলাম, সাথে আর্সেনিকের পিপাসাও দেখলাম, ঠিক আছে না, সেই সাথে মার্কসলটাকেও আমরা হাতের কাছে পেলাম, ঠিক আছে, এবং নাক্স মস্কাটাকেও আমরা হালকা করে টাচ দিয়ে গেলাম, ঠিক আছে। এই ছিল আমার এতটুকু মেডিসিনের মধ্যে একটু জানানো। তো স্যার সামনের দিকে একটু এগিয়ে যান, আমি মনে হয় বুঝাতে পেরেছি। ধন্যবাদ স্যার। তাহলে আমরা এখন যে চ্যাপ্টার গুলো পড়লাম আমরা একটু রিভিশন দিয়ে আসি। আমরা কোনো দুধ সহ্য করতে পারে না, বমির পর ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে ক্ষুধায় অস্থির হয়, পিপাসা কিছুতেই থাকে না, শিশুর উদরাময় হলদে মল, খাবার বা পান করার পর, বমির পর, মলত্যাগের পর, আক্ষেপের পর রোগ লক্ষণ বাড়ে। আর আমরা দেখেছি যেটা তার গ্রীষ্মের গরমে যখন দাঁত উঠে তখন তার এই সময়ের জন্য বিশেষ উপযোগী এইসব শিশুদের জন্য। আর যেসব শিশুরা দুধ একবারে সহ্য করতে পারে না, মেন্টাল সিমটমে দেখেছি সে হাবাগোবা থাকে, হতবুদ্ধি ভাব, চিন্তা করতে পারে না, চালাক চতুর না, এমন শিশুদের জন্য। আর তার মধ্যে গ্রেট উইকনেস দেখেছি, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না এবং মাথাটা সোজা করে রাখতে পারে না। তার মধ্যে একটা অবসন্নতার সাথে একটা ঘুম ঘুম ভাব রয়েছে। এটা কোন সময় দেখা দেয়? বমির পরে, পায়খানার পরে এবং আক্ষেপের পরে। তারপরে এখন কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট দেখলাম আমরা, তার পিপাসা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে, কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, পরিপূর্ণভাবে সে পিপাসাহীন, কোনো পিপাসা থাকে না তার। তো এপিস পালসেটিলার সাথে আমরা পার্থক্য শুনলাম, রিভার্স অফ আর্সেনিক, আর্সেনিকের এটা বিপরীত, মানে আর্সেনিকের পিপাসা থাকে, এটাতে থাকে না। আমরা ফেথ চ্যাপ্টারে চলে যাচ্ছি, অ্যান এক্সপ্রেশন অফ গ্রেট অ্যাংজাইটি অ্যান্ড পেইন, অ্যান এক্সপ্রেশন অফ গ্রেট অ্যাংজাইটি অ্যান্ড পেইন with a drawn condition and well-marked linea nasalis. তো এক্সপ্রেশনটা কেমন? মুখমণ্ডল অবয়বটা গ্রেট অ্যাংজাইটি অ্যান্ড পেইন, একটা অত্যাধিক উদ্বিগ্নতা এবং যন্ত্রণার বহিঃপ্রকার, ব্যথা এবং অত্যন্ত উদ্বিগ্নতার একটা মুখমণ্ডলে এরকম একটা এক্সপ্রেশন থাকে, একটা ছাপ থাকে। কিসের ছাপ থাকে মুখমণ্ডলে? ফেসের মধ্যে। আমরা ফেস চ্যাপ্টার পড়ছি তুজার। গ্রেট অ্যাংজাইটি থাকে, একটা অত্যাধিক উদ্বিগ্নতা এবং ব্যথার ছাপ থাকে, ব্যথা যন্ত্রণা মুখের মধ্যে, এটার একটা ছাপ থাকে। উইথ ড্রোন কন্ডিশন অ্যান্ড ওয়েল মার্কড লিনিয়া নাসালিস, সেই সাথে কি থাকে? তার মুখটা বাঁকা হয়ে যায় এবং সুস্পষ্ট লিনিয়া নেজালিস, নাকের পাখনার দুপাশে বাঁকা দাগ দেখা যায়, যেটা লিনিয়া নাসালিস বলে, নাকের পাখনার দুই পাশে বাঁকা দাগ। তাহলে মুখটা, সেই সাথে তার মুখ বাঁকা হয়ে যায়। এটা এই যে তার যন্ত্রণা, ব্যথার কারণে এবং উদ্বিগ্নতার কারণে তার মুখটা বাঁকা হয়ে যায়, ড্রোন কন্ডিশন তার ফেসটা, এবং ওয়েল মার্কড, যেটা সহজেই লক্ষ্য করা যাবে, সুস্পষ্ট। ওয়েল মার্কড মানে সহজে যেটা লক্ষ্য করা যায়, সে সহজে লক্ষণীয় একটা কি থাকবে? লিনিয়া নাসালিস থাকবে, নাকের পাখনার দুই পাশে, নাকের সামনের দিকে আর কি, নাকের দুই পাশে থাকবে
একটা বাঁকা দাগ, মুখটাও বাঁকা তখন তাহলে, এবং নাকের দুই পাশে সেই পাখনা এই দুইটাও বাঁকা, এবং মুখমণ্ডলে তার একটা উদ্বিগ্নতার ছাপ এবং ব্যথার একটা ছাপ থাকবে। মুখটাও সেই সাথে মুখটাও বাঁকা এবং নাকের পাখনার এখানেও বাঁকা। তারপর ফিচার্স এক্সপ্রেসিভ অফ পেইন অ্যান্ড অ্যাংজাইটি। তাহলে এটাই এই কথাটার এখানে অনুবাদটা ভুলে বাদ পড়ে রয়েছে। এটা যে বই থেকে করেছিলাম সেই বইটা থেকে এখানে উঠানো হয়নি, এটা আমি করে নিব। ফিচার্স এক্সপ্রেসিভ অফ পেইন অ্যান্ড অ্যাংজাইটি, ওই উপরের কথাটাই এক্সপ্রেশন থেকে এক্সপ্রেসিভ, যেটা পেইন এন্ড অ্যাংজাইটির কথা, এটা এই কথাটাকে আবার রিপিট করা হয়েছে। এটা তার একটা এরকম একটা তার ছাপ থাকবে বা ইতিহাস থাকবে যে তার এটার পিছনে, তার এই রোগের পেছনে একটা অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা এবং ব্যথার একটা ইয়া থাকবে, ঘটনা থাকবে, অভিব্যক্তি থাকবে। ফিচার্স এক্সপ্রেসিভ অফ পেইন এন্ড অ্যাংজাইটি। হারপেটিক ইরাপশন অন ইন্ট অফ দি নোজ। তো ইন্ট অফ দি নোজ, নাকের ডগায়, ইন্ট অফ দি নোজ মানে নাকের ডগায় হারপেটিক ইরাপশন থাকবে। ইরাপশন মানে উদ্ভেদ, হারপেটিক মানে হারপিসের মতো একটা উদ্ভেদ দেখা যাবে। হারপিস একটা এক ধরনের একটা চর্মরোগ, সেটা উদ্ভেদ কোথায় হবে? নাকের ডগায়। এই ধরনের আমরা ফেসটা দেখলাম, ফেসটা কেমন থাকবে? তাহলে ফেসটা থাকবে তার দেখতে মনে হবে তাকে সে অত্যাধিক উদ্বিগ্ন, এবং সে তার কোথাও ব্যথা হচ্ছে এরকম, এবং তার মুখটা একটু বাঁকা, নাকের পাখনার এখানেও বাঁকা, এবং তার ফিচার্স এক্সপ্রেসিভ অফ পেইন এন্ড অ্যাংজাইটি, তার ব্যথা এবং উদ্বিগ্নতার একটা ইতিহাস থাকবে, এবং তার নাকের ডগায় একটা হারপেটিক ইরাপশন থাকবে, হারপেটিক যে উদ্ভেদ দেখা দিবে। এই ছিল তার ফেস, এখানে কোনো রেমেডির সাথে তুলনা করতে বলা হয়নি। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে চলে যাচ্ছি আমরা। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমটা তাহলে কেমন? ইনডাইজেশন অফ টিথিং চিলড্রেন। এখানে বারবার সেই ডেন্টিশনের কথা এখানে টিথিং চিলড্রেন হিসেবে বলা হয়েছে। আমরা যেটা প্রথমে আমরা দেখেছি যে আমরা যেটা ফিজিক্যালের মধ্যে দেখেছি যে চিলড্রেন, ফিজিক্যালের মধ্যে না, এটা দেখেছি কনস্টিটিউশনে কি দেখেছি? স্পেশালি ফর চিলড্রেন ডিউরিং ডেন্টিশন। ডিউরিং ডেন্টিশন এখানে সেটাই বলা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনালে যে টিথিং চিলড্রেন, ডেন্টিশনকে এখানে টিথিং বলা হয়েছে। ইনডাইজেশন অফ টিথিং চিলড্রেন, যে বাচ্চাগুলোর দাঁত উঠছে তাদের যদি ইনডাইজেশন হয়, বদ হজম হয়, তাহলে তারপর ভায়োলেন্ট সাডেন ভমিটিং, হঠাৎ তীব্র ফেনাযুক্ত বমি। সাডেন, স্যার জি একজনে হাত উত্তোলন করেছেন, কিছু বলবেন মনে হচ্ছে স্যার। কেউ জি কিছু বলুন বলবেন? সুলতানা। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমরা তাহলে পরে শুনবো, উনি মনে হয় ব্যস্ত হয়ে গেছেন। তাহলে আমরা দেখলাম ইনডাইজেশন অফ টিথিং চিলড্রেন, যে দাঁত ওঠার সময় শিশুদের বদ হজম, ভায়োলেন্ট সাডেন ভমিটিং অফ ফ্রোদি। তাহলে এটা যে ভমিটিং অফ ফ্রোদি, এটা কখন? ভায়োলেন্ট সাডেন, সেটা তীব্র এবং হঠাৎ একটা কি দেখা যাবে? ফেনাযুক্ত বমি, ভমিটিং অফ ফ্রোদি, হঠাৎ করে তীব্র ফেনাযুক্ত বমি থাকবে তার। ভায়োলেন্ট মানে তীব্র, সাডেন মানে হঠাৎ, ভমিটিং অফ ফ্রোদি মানে তীব্র ফেনাযুক্ত, ফ্রোদি মানে ফেনাযুক্ত। এটা কিন্তু সেকেন্ড গ্রেডে রয়েছে যে হঠাৎ তার তীব্র ফেনাযুক্ত, তার হঠাৎ হঠাৎ এবং তীব্রভাবে ফেনাযুক্ত বমি হবে, হঠাৎ এবং তীব্রভাবে ফেনাযুক্ত বমি হবে। মিল্ক হোয়াইট সাবস্টেন্স, বমির সাথে দুধের মতো সাদা অংশ বের হয়ে আসে। মিল্ক হোয়াইট সাবস্টেন্স, এই বমির মধ্যে কি থাকে? মিল্ক হোয়াইট সাবস্টেন্স থাকে, মানে দুধের মতো সাদা অংশ বের হয়ে আসে। অর ইয়েলো ফ্লুইড, অথবা বমির সাথে হলুদ তরল পদার্থ বের হয়ে আসে। ইয়েলো ফ্লুইড, ফ্লুইড মানে তরল পদার্থ, ইয়েলো মানে হলুদ রঙের তরল পদার্থ, বমির সাথে দুধের মতো সাদা অংশ বের হয়ে আসে, বা যে হলুদের মতো তরল পদার্থ বের হয়, হলুদ তরল পদার্থ বের হয়ে আসে বমির সাথে। তো বমিটার সাথে দুধের মতো সাদাও আসতে পারে, আবার হলুদ তরল পদার্থ আসতে পারে। আর বমিটা আমরা দেখছি ফেনাযুক্ত এবং হঠাৎ করে তীব্রভাবে বমিটা হয়। ফলোড বাই কার্ডল্ড মিল্ক অ্যান্ড চিজি ম্যাটার। চিজি ম্যাটার, তাহলে চিজি ফলোড বাই, সেই সাথে কি থাকে? ফলোড বাই কার্ডল্ড মিল্ক,
বড় বড় চাপ দধির মতো বমি, এবং চিজি ম্যাটার মানে যেটা আপনার পনিরের মতো আর কি, চিজ মানে চাপ, দধির মতো বমি হয়, দধি বা পনিরের মতো, কার্ডল্ড মিল্ক। এরপরে বড় বড় চাপ চাপ দধির মতো বমি হয় সেই সাথে ওই বমির সাথে। বমির সাথে তাহলে আমরা দেখলাম মিল্ক হোয়াইট সাবস্টেন্স থাকতে পারে, বা হলুদ তরল পদার্থ বের হতে পারে, বা বড় বড় চাপ চাপ দইয়ের মতো বমি হতে পারে। এই বমিটা এরকম, এগুলো সেকেন্ড গ্রেড সিমটম। হঠাৎ স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাদের এম কামাল স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যারকে আলাইকুম স্যার। অনেক ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি মেডিসিন চলছে গো? স্যার ইথুজা সাইনাপিয়াম স্যার। না, বুঝতেই পারলাম। তবুও একটু কনফার্ম করে নিলাম। জি গুড, ভেরি গুড। কন্টিনিউ কন্টিনিউ করো। জি স্যার, ধন্যবাদ স্যার। তো আমরা ইথুজা সাইনাপিয়াম রেমেডিটির আমরা এর যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমটা দেখছিলাম, যে দন্ত উদ্গমন হয় যেসব বাচ্চাদের, দাঁত ওঠার সময় যেসব বাচ্চাদের বদহজম হয়, এবং তাদের যে হঠাৎ তীব্র একটা ফেনাযুক্ত বমি হয়, এবং সেই বমিটার সাথে তাদের দুধের মতো সাদা অংশ থাকে, বা হলুদ তরল পদার্থ থাকে, এবং বড় বড় চাপ চাপ মতো দইয়ের মতো বমি হয়। তারপর রিগু রিগুরগি রিগার রিগারগিটেশন, এটা একটা আনকমন ওয়ার্ড, রিগারগিটেশন অফ ফুড। রিগারগিটেশন। জি স্যার, স্যার রিগারগিটেশন। রিগারগিটেশন জি মানে ভুক্ত দ্রব্য ওগুলো, মানে তোমার ঢেকুরের সাথে উঠে উঠে আসা। জি স্যার। ঢেকুর দিলে খাবার কি ছুটে আসে না? দ্যাটস কল্ড রিগারগিটেশন। জি স্যার, যেটা মানে ঢেকুর স্যার, ঢেকুরের সাথে উঠে আসে স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে। স্যার রিগারগিটেশন অফ ফুড এন আওয়ার অর সো আফটার ইটিং। তাহলে খাবারের এটা, এই যে উদগীরণটা হয়, তার খাদ্য উদগীরণ হয়ে বের হয়ে আসে, এটা কখন হয়? an hour or so after eating, খাবারের ঘন্টাখানেক পরেই বা খাবারের পরপরই। so after eating আবার, অথবা an hour 1 ঘন্টা পরে কি হয়, তার খাদ্য উদগীরণ হয়, রিগারগিটেশন অফ ফুড হয়, খাদ্যটা বের হয়ে আসে আবার ঢেকুরের সাথে। এটা 1 ঘন্টা পরে হতে পারে, বা so after eating খাওয়ার পরেই হতে পারে। কোপিয়াস গ্রিনিশ ভমিটিং, আমরা এটা রন্ধনাথ স্যারের বইও দেখেছি যে শিশু বমি করে, দুধ খায় বমি করে। আমরা রন্ধনাথ স্যারের যে দ্বিতীয় কথায় পড়েছিলাম, বমির পর শিশু ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে ক্ষুধায় অস্থির হয় ও খায়। তো বমির পর শিশু ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে সে খাবার জন্য অস্থির হয়, ক্ষুধায় অস্থির হয় এবং খায়। বমির পরে দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ার পরে সে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার সে ক্ষুধায় অস্থির হয় এবং খায়। তো এখানে সেটা বলা হচ্ছে যে যে তার যে ব্যাপারটা, যে প্রচুর সবুজাভ বমি হয় তার, যে কোপিয়াস মানে প্রচুর পরিমাণে, গ্রিনিশ ভমিটিং, তাহলে বমিটা এর আগে দেখলাম যে ফেনাযুক্ত বমি হয়, আবার বমির সাথে দুধের মতো সাদা আসে, এবং হলুদ তরল পদার্থ আসতে পারে, বড় বড় দইয়ের মতো চাপ চাপ। এখানে আবার বলা হচ্ছে সেটা সে গ্রিনিশ ভমিটিংও হতে পারে, প্রচুর পরিমাণে সবুজ বমিও হতে পারে, গ্রিনিশ ভমিটিংও হতে পারে। এটা কিন্তু হবে যে খাবার উদগীরণ হয়, তার খাবার ঘন্টাখানেক পরেই গ্রহণকৃত খাদ্যটা উদগীরণ হয়, সেটার সাথে কোপিয়াস গ্রিনিশ ভমিটিং, এটা এক ধরনের বমির মতো, সেটা সবুজাভ থাকবে সেটা। এই যে খাবার খাওয়ার ঘন্টাখানেক পরে বা খাওয়ার পরেই যে তার রিগারগিটেশন হবে, খাবার বেরিয়ে আসবে উদগীরণ হয়ে, সেটা প্রচুর সবুজাভ বমি হয়, গ্রিনিশ ভমিটিং। আর ইন্টলারেন্স অফ মিল্ক, আমরা এটা নরেন্দ্রনাথ স্যারের বইও দেখেছি যে কোনো দুধ কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না। এটা এলেন স্যারও এটাকে বোল্ড আকারে লিখেছেন গুরুত্বপূর্ণ হিসেবে, ইন্টলারেন্স অফ মিল্ক, দুধ হজমের অক্ষমতা, মানে দুধটা সে সহ্য করতে পারে না। তো এটার ব্যাপারে এই পুরো লাইনটা বলা হবে, যেহেতু ইন্টলারেন্স অফ মিল্কের পরে কোলন চিহ্ন রয়েছে, সেহেতু এখানে এই পুরা লাইনটাই আমরা যে দুধ সহ্য করতে পারে না এ ব্যাপারে বলা হবে। সে ক্যান নট বেয়ার মিল্ক ইন এনি ফর্ম, যে কোনো ধরনের দুধ দিয়ে তৈরি কোনো খাবার বা দুধ, যেটা এনি ফর্ম অফ মিল্ক, আমরা দুধকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করি,
বিভিন্ন খাদ্য তৈরি করি দুধ দিয়ে, সেগুলো সে এনি ফর্ম, দুধের যে কোনো ধরনের ঘটন যে কোনো কিছু তৈরি করলে সেগুলো সে খেতে পারে না। ক্যান নট বেয়ার মিল্ক ইন এনি ফর্ম। হ্যাঁ, যে কোনো দুগ্ধ বা দুগ্ধজাত বস্তু হজম করতে পারে না। দুধ দিয়ে কোনো রান্না করা বস্তু ও খাবার সে হজম করতে পারে না। ইট ইজ ভমিটেড ইন লার্জ কার্ডস as soon as taken. as soon as মানে যেই মাত্র সে টেকেন মানে সেটা খায় বা গ্রহণ করে, ইট ইজ ভমিটেড ইন লার্জ কার্ডস, যা খাওয়ার পরপরই দইয়ের মতো বের হয়ে আসে। ইট ইজ ভমিটেড ইন লার্জ কার্ডস as soon as taken, খাওয়ার সাথে সাথে এটা বমি হয়ে বের হয়ে আসে। দেন তারপর কি হয়? দেন উইকনেস কজেস ড্রৌজিনেস। ওই যে আমরা দেখলাম যে সে বমি করার পর সে ঘুমিয়ে পড়ে। তাহলে সে দুধ খায়, দুধ যদি খায়, দুধ খাওয়ার পরে তার বমি হয়, বমি করার পরেই দেন সে কি হয়? দেন তখন উইকনেস কজেস ড্রয়িনেস। সে ওই যে বমি করার কারণে সে কি হয়? তার ঝিমুনি ভাবের সাথে একটা দুর্বলতা দেখা দেয়। দেন উইকনেস কজেস ড্রয়িনেস, ঝিমুনি ভাবের সাথে তার একটা দুর্বলতা দেখা দেয়, যেটা ম্যাককার্বের সাথে তুলনা করতে বলা হয়েছে। এখানে আমরা তাহলে আমরা তুলনা করার জন্য আমাদের স্যার মহোদয় রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় এম কামাল স্যার রয়েছেন। যদি স্যার ফ্রি থাকেন তাহলে এখানে যে কম্পেয়ার করতে বলা হয়েছে ম্যাককার্বের সাথে ইথুজার, যে ঝিমুনি ভাবের সাথে তার একটা দুর্বলতা দেখা দেয় দুধ জাতীয় খাবার খাওয়ার পরে বমি হয়ে বের হয়ে আসার পর, এ ব্যাপারে স্যার যদি কিছু বলতেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। হ্যাঁ, এটাতে কম্পেয়ার করতে হবে এইভাবে, দুগ্ধ সহ্য হয় না যে কোনো অবস্থাতে, দুধ সহ্য হয় না। মানে যে কোনো অবস্থাতেই দুধ সহ্য হয় না, সেটা দই হোক, ছানা হোক, এবং দুগ্ধ পানের সঙ্গে সঙ্গে বৃহৎ আকৃতির দইয়ের আকারের বমি, তারপরে দুর্বলতার কারণে তন্দ্রা, তুলনীয় ম্যাককার্ব। তাহলে দুধ সহ্য হয় না, বমি হয়ে যায়, এবং তারপরে ঝিমুনি ভাবটাতে ম্যাককার্বের সাথে কম্পেয়ার করতে বলেছে। তাহলে এখানে ইথুজা এবং ম্যাককার্বের সাথে কম্প্যারিজনটা করতে হবে। ইথুজা সাইনিপিয়াম হচ্ছে থাসলেস এবং চিলি ড্রাগ। ইথুজা সাইনিপিয়াম হলে হবে ডাল, চিলি এবং থাসলেস। অর্থাৎ ইথুজা সাইনিপিয়াম এই ওষুধটার পেশেন্ট শিশুরা যে হবে, শিশুদের অ্যাক্টিভিটি তেমন বেশি কিছু থাকবে না, হবে শীতকাতুরে এবং পিপাসাহীন। এই লাইনটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? ডাল, চিলি অ্যান্ড থাসলেস, ইথুজা সাইনিপিয়াম। ওকে। জি স্যার। আর ম্যাগনেসিয়াম কার্ব, তাহলে ম্যাগনেসিয়াম কার্বটা হবে কি? ইরিটেবল, চিলি অ্যান্ড থার্স্টি। তাহলে এটা দিয়ে, এই লাইনটা দিয়ে আমাদেরকে পার্থক্য করে নিতে হবে। ম্যাক কার্ব হতে হবে কিরকম? ইরিটেবল, হতে হবে চিলি এবং থার্স্টি। ঠিক আছে। আর ইথুজা সাইনিপিয়াম হলে হবে ডাল, চিলি এবং থার্সলেস। তাহলে ইথুজা সাইনিপিয়াম ইজ থার্সলেস অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্ব ইজ থার্স্টি। ঠিক আছে। তাহলে ইথুজা সাইনিপিয়াম ইজ ডাল অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্ব ইজ ইরিটেবল। ঠিক আছে। বোথ চিলি, দুটাই চিলি, কিন্তু পার্থক্যটা হচ্ছে ইথুজা ডাল, ম্যাগনেসিয়াম কার্ব হচ্ছে ইরিটেবল, আর ইথুজা সাইনিপিয়াম ইজ থার্সলেস অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্ব ইজ থার্স্টি। বাস। আর কিছু? জি স্যার, জি স্যার। সো মেনি থ্যাঙ্কস স্যার। আমাদের হুম। শ্রদ্ধেয় এম কামাল স্যার অত্যন্ত চমৎকারভাবে দুয়েক কথায় এই দুইটা রেমেডিকে পার্থক্য করলেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে স্যার আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি স্যার। ক্যারি অন। ক্যারি অন। ধন্যবাদ স্যার। তাহলে আমরা এখানে নার্ভাস সিস্টেমটা দেখব। ইথুজা সাইনাপিয়ামের নার্ভাস সিস্টেমটা কেমন। ইপিলেপটিক স্পাজমস উইথ ক্লিনসড থামস, red face, eyes turned downwards, pupils fixed and dilated. এখানে যে বলা হচ্ছে ইপিলেপটিক স্পাজমস, মৃগী রোগীর আক্ষেপ, সেই সাথে কি থাকবে? ক্লেন্সড থামস, যে হাতের যে থাম বৃদ্ধাঙ্গুলি এটা মুষ্টিবদ্ধ থাকবে, সেই সাথে হাতের বৃদ্ধাঙ্গুল মুষ্টিবদ্ধ, ক্লেন্সড থামস। এই মৃগী রোগীর আক্ষেপের সাথে কি থাকে? তার বৃদ্ধাঙ্গুলিটা মুষ্টিবদ্ধ করে, বৃদ্ধাঙ্গুলিটা ভিতরে থাকে, মুষ্টিবদ্ধ হয়ে যায়। এবং
তার মুখমণ্ডল থাকে লাল, রেড রেড ফেস, মুখমণ্ডল থাকে রেড, আইস টার্ন ডাউনওয়ার্ড, এখন তার চোখটা নিম্নমুখী থাকে, চোখের তারাটা নিচের দিকে সে তাকিয়ে থাকে, আইস টার্ন ডাউনওয়ার্ডস, ডাউন মানে নিচের দিকে, ডাউনওয়ার্ডস, এই কথাটা আমরা বেশি করে মনে রাখবো। আর এখানে তার যে আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুলটা সে মুষ্টিবদ্ধ করে রাখে, মুঠের ভিতরে বৃদ্ধাঙ্গুলটা ধরে রাখে, সেটা ক্লেন্স থামস, এটা মনে রাখবো। আর আইস টার্ন ডাউনওয়ার্ডস, চোখটা সে, চোখের তারাটা নিচের দিকে তাকিয়ে থাকে সে, এটা দেখবো আমরা। আর পিউপিলস ফিক্সড অ্যান্ড ডাইলেটেড, তার যে চোখের তারাটা, এটা পিউপিলটা কি হয়, ফিক্সড থাকে, একবার স্থির হয়ে থাকে, এবং ডাইলেটেড, স্থির হয়ে থাকে চোখের তারাটা, এবং বড় হয়ে যায়। ফুম এট দি মাউথ, মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে, ফুম এট দি মাউথ, মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। জৌস জক্ট, তার যে তার যে চোয়াল, চোয়ালটা কি হয়, তার লকড হয়ে যায় চোয়াল। এটা এখানে এটা ভালোভাবে অনুবাদ করা হয়নি। জৌ মানে চোয়াল, চোয়ালটা তার লক হয়ে যায়, চোয়ালটা নাড়াচাড়া করতে পারে না, দাঁতের মাড়ির সাথে যেটা থাকে চোয়াল। আর পালস স্মল, তার যে নারীর গতি সেটা থাকে মানে ছোট, যেটা নারীর গতি ছোট, এবং হার্ড শক্ত, এবং কুইক, তার তার পালসটা কেমন থাকে, নারীর গতিটা ছোট 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 থাকে এবং শক্ত থাকে, এবং দ্রুত পালস হয় তার। তো আমরা এখানে কোনো রেমেডির সাথে পার্থক্য করতে বলা হয়নি। রিলেশনশিপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিমিলার টু এন্টিম ক্রুট, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ভ, সিনিকুলা, এগুলোর সাদৃশ্যপূর্ণ ওষুধ ইথিওসানেপিয়াম। তো আমরা ওভারঅল এই রেমেডিটার উপরে আমাদের শ্রদ্ধেয় এম কামাল স্যার মহোদয়ের কাছ থেকে আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সহ 2-4 কথা শুনবো ইনশাল্লাহ। স্যারকে আহ্বান করছি আমাদের ইথিওসানেপিয়াম রেমেডির উপরে আপনার মূল্যবান 2-1 কথা আমাদেরকে বলার জন্য। তাহলে ইথিওসানেপিয়াম ওষুধটা আমি তো শেষের দিকে শুনলাম, এবং ড্রাগটা খুবই ছোট। তো এই ড্রাগটাকে মনে রাখতে গেলে অল্প কিছু কথা মাথায় রাখতে হবে। তাহলে ইথিওসানেপিয়াম মাথায় রাখতে গেলে আমি যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে, পেশেন্ট হবে ডাল, পেশেন্ট হবে শীতকাতুরে এবং পিপাসাহীন। এই রোগীর এই মেডিসিনটাকে আমি যদি সামারি করি, তাহলে আমাকে বলতে হবে দুধ সহ্য হয় না কোনো অবস্থাতে, তারপরে দুগ্ধ পানের পর বাচ্চাদের বমি হয়, বমিটা কিরকম, তরল দুধ বমি হয় না, সেটা হচ্ছে জমাট বাঁধা দুধ বমি হয়, দইয়ের মতো বা ছানার মতো। বমি হওয়ার পর বাচ্চাটা ঘুমিয়ে যাবে, ঘুম থেকে ওঠার পরে আবার খেতে চাইবে, এবং জন্তু জানোয়ারের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো থাকবে। অনেক ছোট ছোট বাচ্চা দেখবেন বমি করার সমস্যা আছে, তার সাথে কুকুর, বেড়াল ইত্যাদি, মানে পেট আর কি, যেটা পোষ্য জীব পছন্দ করে। ঠিক আছে, তাহলে মাথায় থাকতে হবে যে ইথিওসানেপিয়ামের রোগীরা জন্তু জানোয়ার, পশু পাখি ইত্যাদি খুব ভালোবাসে। তাহলে এটাই হচ্ছে মেডিসিনটার সামারি। তাহলে এখানে মোডালিটি হচ্ছে আহারের পরে, পানের পরে বৃদ্ধি, মলত্যাগের পরে বৃদ্ধি, আক্ষেপের পরে বৃদ্ধি, এবং সমস্যাগুলো গ্রীষ্মকালে হয়, এবং ছোট বাচ্চাদের দাঁত ওঠার সময় হয়, এবং দুধ সহ্য করতে পারে না। ঠিক আছে, তাহলে মেন্টাল সিম্পটম গুলো হবে কি, শিশুদের নির্বুদ্ধিতা, চিন্তা ভাবনা করার অক্ষমতা, বিভ্রান্তি, জন্তু জানোয়ারদের প্রতি ভালোবাসা, জন্তু জানোয়ারের প্রতি সহানুভূতি, প্রচন্ড দুর্বলতা, শিশুরা দাঁড়াতে পারে না, মাথা তুলে রাখতে পারে না। ঠিক আছে, তারপরে পিপাসা সম্পূর্ণ অনুপস্থিতি, কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট অর কমপ্লিট থার্স্টলেস। হুম, তাহলে গ্যাস্ট্রিক সিমটম গুলো তো আমি বলেই ফেললাম, যে দুধ সহ্য না হওয়া, দাঁত ওঠার সময় শিশুদের বদহজম, তারপরে জমাট বাঁধা বমি, এবং এখানে আরেকটা জিনিস বলবো, মৃগীজনিত আক্ষেপ, তৎসহ বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ, হাতের মানে হাতটা হাতকে মুষ্টি ধরে থাকবে, মুট করে থাকবে। অনেক সময় দেখা যাবে হাতটা মুট করে আছে এবং বৃদ্ধাঙ্গুলিটা মুখের ভিতরে লাগানো আছে, চোখ মুখটা দেখতে লাল, নিচের দিকে তাকিয়ে থাকবে, চক্ষু তারকা স্থির এবং প্রসারিত, বাস এনাফ। তাহলে এটা সামারি যদি আমি করি, তাহলে আমি কি বলবো, সামারি করতে গেলে আমি এটা বলবো যে গ্রীষ্মকালের সমস্যা, পিপাসার অনুপস্থিতি,
দুগ্ধপানের পরে বমি এবং জন্তু জানোয়ারের প্রতি ভালোবাসা। স্নায়বিক সিমটম গুলো হচ্ছে কি চক্ষু তারা প্রসারিত এবং স্থির এবং বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ। তাহলে এই কটা লাইন যদি মনে থাকে তাহলে আমার মনে হয় ইথিওজা সাইনেপিয়াম প্রেসক্রাইব করতে গেলে কোনো রকমের অসুবিধা হবে না। এবং আজকে আমাকে ভালো লাগছে খুব, এবং আমি দেখতে পাচ্ছি যে আজকের এই ক্লাসে অনেকজন উপস্থিতও আছে। তো আমি শুধু যেটা বলতে চাইবো, অ্যালেন্সের কিনোট মানে আগে এই মেট্রিয়ামেডিকাটাকে সবার প্রথমে খুব ভালো করে এটাকে ধরে রাখতে হবে। অ্যালেন্স কিনোট বাদ দিয়ে আমরা কখনো এটা ওটা মানে যেটা সেটা পড়তে শুরু করি, যেটা একেবারেই ঠিক না। অ্যালেন্স কিনোট সম্পূর্ণ আত্মস্থ হয়ে যাওয়ার পরে তখন আমরা অন্য কোনো মেট্রিয়ামেডিকা পড়তে পারি। ঠিক আছে? তাহলে অ্যালেন কিনোটটাকে আত্মস্থ করাটা কেন জরুরি? কারণটা হচ্ছে কি যে এটা যদি আত্মস্থ না করা যায় তাহলে অ্যাজ এ হোমিওপ্যাথ মেট্রিয়ামেডিকার উপরে যে কমন সেন্স এটা কিন্তু ডেভেলপ করবে না। ঠিক আছে? তাহলে কমন সেন্সটা ডেভেলপ করবে না। আমরা যে কোনো কেসে আমরা বিভ্রান্ত হয়ে পড়ব। আমরা সঠিক প্রেসক্রিপশন করতে পারবো না, আমরা অ্যাকুরেট প্রেসক্রিপশন করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তার জন্য। কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, ছোট বাচ্চার মাথার পেছনে আঘাত, একটু ফুলে গেছে এবং বমি করছে। তাহলে বমি করছে তার মানেটা কি? ইন্টারনাল হ্যামারেজ, ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ, অর্থাৎ মাথার ভিতরে রক্তপাত হয়েছে, যার কারণে বাচ্চাটা বমি করছে। তো আমরা যদি অ্যালেন্সের কিনোটটা পড়ি, আর্নিকা অধ্যায়, আর্নিকা চ্যাপ্টারটা যদি পড়ি তাহলে আমরা ওখানে দেখতে পাবো কি যে এরকম হ্যামারেজ হওয়ার পরে সেই ব্লাডটাকে অ্যাবজর্ব করতে গেলে আর্নিকা হচ্ছে সব থেকে বড় মেডিসিন, সব থেকে ভালো মেডিসিন। ঠিক আছে? তো সেই স্যার জায়গা থেকে আর্নিকা হচ্ছে সব থেকে বড় মেডিসিন এবং সব থেকে ভালো মেডিসিন। মানে স্যার আর্নিকা স্যার স্যার, একটু একটু স্যার, মানে আমি ওখানে দেখছিলাম স্যার, আমি অবাক হয়ে দেখছিলাম আপনার পোস্টে স্যার, বিভিন্ন রকম কমেন্ট করছিল, অধিকাংশ তো নেট্রাম সাল বলতেছিল স্যার। আমি তো অবাক হ্যাঁ, হয়ে যাচ্ছিলাম যে এখানে আমি নেট্রাম সেটা সালভা আসার কথা তো না। নেট্রাম সালভা আসলে সেটা পরেই ভাবা যাবে। হুম তাহলে সেটাই বললাম। কারণটা হচ্ছে তাদের কমন সেন্সের অভাবটা কেন হয়েছে, এর কারণটা হচ্ছে কি যে তারা অ্যালেনটাকে ভালো করে পড়েনি। ঠিক আছে? তাহলে অ্যালেনটাকে যদি ভালো করে যদি পড়া থাকতো তাহলে এই কমন সেন্সের অভাবটা হতো না, তাহলে এই বোকামিটা হতো না। অনেকে বলছে নেট্রাম সালভ, কে বলছে হাইপেরিকাম, কে বলছে এটা, কে বলছে সেটা। মানে আমি বুঝতে পারছি না যে তারা হোমিওপ্যাথিটা করে কিভাবে করে, হাউ তারা কি করে পারফর্ম করে তাদের নিজের ক্লিনিক। অ্যালেন স্কিনটে পরিষ্কারভাবে লেখা আছে ধাক্কা বা আঘাতের ফলে সংজ্ঞাহীনতা, রক্ত জমাট হওয়া, আঘাত পেয়ে কোমল অংশ ছিঁড়ে না যাওয়া, পুজ উৎপত্তি, সেপটিক অবস্থা প্রতিরোধ করে এবং শোষণ বাড়াতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে অ্যালেন্সে পরিষ্কারভাবে লেখা আছে, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো আফটার ইনজুরি উইথ ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্ট, তারপরে লেখা আছে ফর দ্য বেড এফেক্টস রিজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইনজুরিজ ইভেন ইফ রিসিভ ইয়ার্স এগো। ঠিক আছে? এবং ওখানে মেইন একটা লাইন লেখা আছে কনফিউশন অ্যান্ড কনটিউশন results of shock or injury without laceration of soft part, prevent suppuration and septic condition and promote absorption. তাহলে এখানে কথাটা হচ্ছে আঘাতটা লাগার পরে মাথায় রক্তপাত হয়েছে তার জন্য বমিটা হচ্ছে, এটা কমন সেন্স একেবারে। তাহলে এই যে ব্লিডিংটা ইন্টারনাল হয়েছে এটাকে অ্যাবজর্ব করার জন্য প্রমোট অ্যাবজর্পশন, এই যে কথাটা লেখা আছে এটা কিন্তু আর্নিকা ছাড়া আর অন্য কোথাও কিন্তু লেখা নেই। ঠিক তো? জি তাহলে স্যার। আমাদেরকে ফার্স্ট আর্নিকা প্রয়োগ করতে হবে, আর্নিকা প্রয়োগ করার পরে দেখতে হবে যে এটা 100% ক্লিয়ার হচ্ছে কিনা। এবং আমার পার্সোনাল ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখি যে এই ধরনের কেসগুলোকে কন্ট্রোল করতে আমার 24 ঘন্টার বেশি সময় কোনোদিনও লাগেনি। আমি এই কেসগুলো গাদা গাদা দেখি। ঠিক আছে? মানে প্রচুর রোগী দেখেছি যে ছাদের উপর থেকে পড়ে গেছে, ছাদের উপর থেকে পড়ে যাওয়ার পরে বমি করছে, মাথা ঘুরছে, ছটফটাচ্ছে, রোগীটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সে। এবার সেই সময়টাতে আমার সাথে রুগীর দেখা, ডাক্তারবাবু আপনি আসেন, আমরা তো শিলিগুড়ি নিয়ে যাচ্ছি রুগীটা সিটি স্ক্যান করার জন্য, ওইখানে নার্ভের বড় ডাক্তার আছে ডক্টর চ্যাং, আমরা ওইখানে দেখাবো। ঠিক আছে? তো সেই সময়টাতে
আমাকে বললো যে এই রাস্তাটাতে নিয়ে যাওয়ার মতো একটু হালকা কিছু আপনি ট্রিটমেন্ট দিন, কারণ অ্যালোপ্যাথিতে এখানে আমাদের আশেপাশে ডাক্তারদের সাথে আমরা কথা বললাম, কোনো ট্রিটমেন্ট বা কোনো মেডিসিন বা কোনো চিকিৎসা কিছুই নেই এর। বোঝা গেছে কথাটা? তো জি আমি স্যার। আমি করলাম কি, আর্নিকা 30 এক ফোঁটা, মানে তখন মেডিসিন মেডিকেটেড করা ছিল না, 1 কাপ জলে গুলে দিলাম। গুলে দেওয়ার পরে বললাম যে 1 চামচ করে 15 মিনিট পর পর দিতে থাকো। কতক্ষণ দিতে থাকবো? যতক্ষণ অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে। রোগীকে 1 বার দেওয়া হলো, 2 বার দেওয়া হলো, 3 বার দেওয়া হলো। 3 বার দেওয়ার পরে রোগী উঠে বসলো। উঠে বসার পরে বলল যে একটু জল খাবো, জল দাও। জল খেলো, তারপরে বাথরুমে গেল। এসে হাত মুখ মুছে রোগীটা ভালো রকম ভাবে বেডের উপরে বসলো। তো বলল যে খুব ব্যথা করছে। অথচ যে রোগীটা অজ্ঞান হয়েছিল, আনকনসিয়াস হয়েছিল, সেই রোগীটা উঠে এখন অ্যাক্টিভিটি করতে শুরু করেছে। দেওয়ার পরে বলছে যে তাহলে আমরা যাই শিলিগুড়ি। তখন বলছে কি যে না, আজ অনেক বেলা হয়ে গেছে, আগামী কাল যাব। এবার আগামী কাল যাবে যখন আমাকে বলল, তখন আমি বলে দিলাম আগামী কাল যাবে, কিন্তু বাট কিছু খুঁজে কিন্তু পাবে না। ইন্টারনাল হ্যামারেজ তোমরা কিছু খুঁজে পাবে না। আর এই মেডিসিনটা 2 ঘন্টা পর পর চালাতে থাকো এবার, কারণ কন্ট্রোল সিচুয়েশন, এবার 2 ঘন্টা পর পর। এবার তারপরে তারা গেছে, সিটি স্ক্যান করেছে এবং সেখানে কিছুই খুঁজে পায়নি। ওরা আমাকে ফোন করে বলছে যে মামা, আমি সিটি স্ক্যান আমরা করালাম, কিন্তু পেশেন্টের কোনো কিছু, মানে ভিতরে আঘাত বা কিছু আমরা কিছুই খুঁজে পাচ্ছি না, সিটি স্ক্যানে কিছুই ধরা পড়েনি। তাহলে বোঝা গেল দ্য মিরাকেল অফ আর্নিকা মন্টানা। তো সেরকম অ্যালেন্সকি নোটটা এই জন্য বারবার পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। কারণ অ্যালেন্সকি নোট অনুযায়ী যখন আমরা কোনো একটা মেডিসিনকে সেট করব, তখন ওটা মিরাকেল কাজ করবে। একই ডিজিজে তরুণ রোগের ক্ষেত্রে, ঠিক আছে, ওটা অ্যালোপ্যাথিক মেডিসিন এবং পেইন কিলারের থেকেও বেশি ফাস্ট কাজ করবে, যেটা আমি আমার প্রতিনিয়ত প্র্যাকটিসে দেখতে পাচ্ছি। কারণ আমরা সারাদিনে, মানে কি বলবো, মোর দেন 100 পেশেন্ট দেখি, সুতরাং ওই কেসে একটা দুটো কথা বললেই আমরা বুঝে যাই যে এটাতে কি করতে হবে। সো অ্যালেন্সকি নোটটা আপনারা সবাই ভালো করে পড়বেন এবং এটাকে মাদার বুক হিসাবে নেবেন, এবং এটার সাথে আপনারা এন.সি. ঘোষ, নরেন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি বইগুলোকে মেলাবেন না। সেগুলো পড়বেন না তা নয়, সবই ভালো, সব বই ভালো। বাট অ্যালেন্সকি নোট হচ্ছে মানে এমন একটা বই, মানে যেকোনো ম্যাথমেটিকা তৈরি করতে গেলে অ্যালেন্সকি নোটটাই লাগে আগে, সবার আগে। ওকে? জি স্যার। হ্যাঁ। তাহলে ইথুজা স্যানিপিয়ামটা মনে রাখার জন্য কয়েকটা পয়েন্ট আমি বললাম। সামার কমপ্লেন, মিল্ক ইনটলারেন্স, এবং ভমিটিংটা হবে কিরকম? ভমিটিং হবে কার্ড লাইক, মানে দইয়ের মতন জমাট বাঁধা। ইথুজা স্যানিপিয়ামের রোগীরা কি বলে, জন্তু জানোয়ারদের প্রতি খুব ভালোবাসা তাদের থাকে। তারা সাধারণত, তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি থাকে না, তারা একটু ডাল প্রকৃতির হয়, তারা একটু শীতকাতুরে হয়, তারা পিপাসাহীন হয়। ঠিক আছে? তো আমি কিভাবে দেখি ক্লিনিকে? আমি দেখলাম কিরকম, হ্যাঁ, কি বাচ্চা কি করছে? বমি করছে। জিভটা দেখি, জিভটাতে দেখলাম যে সাদা ময়লা পড়ে আছে। খাবার সঙ্গে সঙ্গে বমি করছে, জিভে সাদা ময়লা। অ্যান্টিমক্রুট। হুম কি মেডিসিন আসলে? অ্যান্টিমক্রুট। সেখানে আর ইন্টারোগেশনের প্রয়োজন হয় না, কারণ অ্যান্টিমক্রুট এটাকে কভার করবেই। ছোট বাচ্চা, দুধের শিশু বমি করছে, কিরকম বমি হচ্ছে? দইয়ের মতো বমি। এই যে দেখুন ডাক্তারবাবু দইয়ের মতো বমি করে দিয়েছে, একদম কি ঝিমাচ্ছে বাচ্চাটা। ঠিক আছে? তাহলে চলো ইথুজা সাইনোপিয়াম। প্রচন্ড নিয়ে অস্থিরতা, মিনিটে মিনিটে জল খেতে চাইছে, আর্সেনিকাম অ্যালবাম। ঠিক আছে? তাহলে টোটাল সিচুয়েশনটাকে একেবারে আন্ডারস্ট্যান্ড করে নিয়ে, মানে চুটকিতে যদি প্রেসক্রিপশন না করা যায়, তাহলে কিন্তু 100% কোনোদিনও দেখা সম্ভব হবে না। আপনি আধা ঘন্টা কেস চেকিং করবেন, ওইদিকে ওয়েটিং এর লোকগুলো পালিয়ে গেছে, এটাই হবে। হুম, হুম। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এইটা স্যার, এই স্যার চুটকি দিয়ে পেশেন্ট দেখা স্যার, এটা অ্যালেন্সকি নোট ছাড়া সম্ভব না। এটা এলিট কি ছাড়া, এএলএন ছাড়া এটা কোনোদিনও হতে পারে? এটা কোনোদিনও, হ্যাঁ, মানে একদম সাজিয়ে নিতে হবে। আমি দেখতে পাচ্ছি গায়ের রং কালো, রোগা পাতলা, একটু লম্বা, পেশিগুলো বেশ প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। রোগা, কিন্তু পেশিগুলো প্রমাণ, মানে বোঝা যাচ্ছে। জিম করা লোকেদের যেমন পেশি আলাদা আলাদা থাক থাক করে সাজানো থাকে, ওরকম পেশি বোঝা যাচ্ছে। গায়ের রং কালো। কি হয়েছে? বিছানায় পেচ্ছাপ করে। পাপা একটু অনলাইন ক্লাস করছি প্লিজ। হ্যাঁ, কি হয়েছে? ও ডাক্তারবাবু বিছানায় পেচ্ছাপ করে। কস্টিকাম, ভাগো।
পায়খানা কেমন করে? পায়খানাটা কষা, কোষ্ঠিকাম, যাও, হয়ে গেছে। তাহলে এরকম আসতে হবে না? জি স্যার, জি স্যার, নাকি? জি স্যার, জি স্যার, শর্টকাট কুইক প্রেসক্রিপশন করতে হবে, আবার কারেক্ট করতে হবে, আবার পারফেক্ট করতে হবে। জি স্যার। স্যার, হ্যাঁ, মজার ব্যাপারটা হলো স্যার যে আজকে একটা ব্যাপার হলো আমাদের সালাউদ্দিন বাবুর এক সহকর্মী আর কি, উনি ইনজুর্ড হয়েছেন ট্রেনে ওঠার সময়। কি জানি লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, আঙ্গুলের ডগায় ব্যথা পেয়েছেন। তা হ্যাঁ, আমাকে বলছেন যে স্যার আমি আর্নিকা দিব। আমি বলছি অবশ্যই দেন। বলছে হুম, কতক্ষণ পর পর দিব? আমি বললাম যে আপনি শর্ট ডিউরেশনে দেন। প্রথমে আমি বলে যত দ্রুত সম্ভব দেন, তারপর বলতেছে স্যার দিনে 3 বার দিব। তখন আমি বললাম আপনি 1 ঘন্টা পর পর দেন, ঠিক আছে? হুম, হুম। তারপর কিন্তু উনি আবার বলছেন কি 2 ঘন্টা পর পর দিব, মানে উনি কনফিউশনে আছেন যে এত আর্লি ডোজ দেওয়া যাবে কিনা, হ্যাঁ, কিন্তু ঠিক আছে? 30 সেজন্য আমি হ্যাঁ, 15 মিনিট পর চালিয়ে দিয়েছি। জি স্যার। হ্যাঁ, স্যার ইন্টেন্সিটি যত আমার, হাই, আচ্ছা তীব্রতা যত স্যার, বেশি, আমি তত ফ্রিকোয়েন্সি তত হবে। এবার 15 মিনিট পর একটা দুটা তিনটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে সিচুয়েশনটা কন্ট্রোল হয়ে গেল, তখন আমি এবার সেটাকে 1 ঘন্টা পর একটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার 2 ঘন্টা পর, এবার 4 ঘন্টা পর, এবার দিনে 4টা ডোজ। ঠিক আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, 30 মানে পোটেনসি দিনে ওদের তীব্রতা 30 যখন কমবে আস্তে আস্তে আমাদের হচ্ছে ডিউরেশনটা বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 30 পোটেনসি আমরা দিনে 6 বার, 7 বার, 8 বার, 10 বার, 12 বার পর্যন্ত দিতে পারি। কোনো অসুবিধা নেই। নাকি? জি স্যার, জি স্যার, জি স্যার, আমি হ্যাঁ। দিয়ে থাকি স্যার। অ্যালেন কিনোরটাকে আপনারা করবেন কি, যখন অ্যালেন্সের কিনোরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা করবেন কি, কুইজ চালু করবেন। অ্যালেন্সের একটা লাইন তুলবেন, বলুন এটা কোন মেডিসিনে আছে। ঠিক আছে? এরকম কুইজ করে মানে গোটা অ্যালেনটাকে আমাদেরকে রপ্ত করতে হবে। হুম? কিরকম? আমি এক্সাম্পল দিয়ে দিলাম। ইডিওসি ইন চিলড্রেন, হুম, ইনক্যাপাসিটি থিং কনফিউজ, এটা কোন মেডিসিনে আছে? ইথিউজা সাইনিপিয়ামে আছে। আমাদেরকে এরকম করে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? হুম। জি স্যার। কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট কি লেখা আছে? হ্যাঁ, ইথিউজা এপিস পালসেটিলা, রিভার্সলি জি অপোজিটলি আর্সেনিকাম অ্যালবাম। আচ্ছা। তো এরকম করে আমাদেরকে আসতে হবে, মানে অ্যালেনটাকে একদম পুরো গিলে নিতে হবে। গিলে নিলেই মানে কি বলে, কনফিউশন এবং এই প্রেসক্রিপশনে এরকম ইরর গুলো এরকম হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হুম। আর এখানে কি বলে, অ্যালেন কিনোর থেকে তো এটা করতেই হবে, এবং তার পাশাপাশি হাচিনসন বলে একটা অথর আছে, তার মেটি আমেরিকাটা একটু ঘাটতে হবে, মানে ওই 700 রেড লাইন সিম্পটমের বইটা। ঠিক আছে? জি স্যার। হুম। 700 রেড লাইন সিম্পটম, ইথুজা সাইনেপিয়ামটা ওইখানেও লেখা আছে, সেটা থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইথুজা সাইনেপিয়ামে হাচিনসনে লেখা আছে, দুগ্ধ সহ্য হয় না, শিশু দুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি করে ফেলে, এরপর এতটা দুর্বল হয়ে পড়ে ও ঘুমিয়ে পড়ে। দই ও ছানার মতো জমাট দুধ জোরে বমি করে। দাঁত ওঠার সময় খিঁচুনি, হাতের বুড়ো আঙ্গুল মুঠো করে ধরে রাখে, মুখমণ্ডল লাল, নিচের দিকে তাকানো, চোখের মণি বড় এবং স্থির, মুখে ফেনা ইত্যাদি। অতিরিক্ত দুর্বলতা, শিশু দাঁড়াতে পারে না, এমনকি মাথাটাও সোজা রাখতে পারে না। ঠিক আছে? এই দেখুন ৩-৪ লাইনে মেডিসিনটা শেষ করে দিচ্ছে হাচিনসন। ঠিক আছে? তো অ্যালেন এবং হাচিনসন এই যে বইগুলো, এই বইগুলোকে আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। হুম। তবে অ্যালেন বরিক যেগুলো আছে, বরিক যেটা আছে, এনসি ঘোষ আছে, এগুলো আমরা পরে যাব, পরে। মানে অ্যালেনটা যখন আমাদের একেবারে সম্পূর্ণ হিপস হয়ে যাবে তারপরে যাব আমরা অন্য কোনো বইয়ে। তার আগে যদি আপনারা অন্য কোনো বইয়ে যান তাহলে আমি তো 100% এটা বলতে পারি যে অ্যাজ এ ডক্টর আপনারা ভালো হতে পারবেন না। জি স্যার। স্যার, হুম, আমরা তো স্যার মিশন নিয়েছি স্যার, আগামী 3 মাস বা 4 মাস যাই কেন না লাগুক, একবার হচ্ছে আমরা অ্যালেন্সকে কাভার করব। তার পরবর্তীতে এটা বারবার রিভিশন দিব। এরকমই আমি আমাদের সালাউদ্দিন স্যারের সাথে নিয়ে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রথম থেকে শুরু করেছি। তো হুম, আমি চেষ্টা করছি স্যার, যেগুলি স্যার কোটেশনে যেগুলো মেডিসিন গুলো থাকে স্যার, আমি কম্পেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি আর কি স্যার। স্যার আমি মানে সবার পক্ষ থেকে স্যার আপনার কাছে বিনীত রিকোয়েস্ট স্যার, আপনার সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক
আমাদেরকে হ্যাঁ, একটু ঠিক সময় ঠিক দেন। দিব, আমি দিব ইনশাআল্লাহ দিব, কোনো অসুবিধা নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, তোমরা থ্যাংক ইউ এইভাবে স্যার। লিঙ্ক গুলো দিতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আমি যেদিনই সময় পাবো ইনশাআল্লাহ আমি ঢুকে পড়বো। ঠিক জি আছে, স্যার, আমি থ্যাংক একটু ইউ। অন্য প্রজেক্ট নিয়ে কাজ করছি। এই যে শর্টকাট প্রেসক্রিপশন কিভাবে করা যায় তার জন্য কিছু প্রোটোকল তৈরি করার জন্য আমি একটু বিজি আছি। হুম। জি স্যার, কাজ করুন স্যার, ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, আপনারা ক্যারি অন করুন, কুইজ করুন, ধাঁধা করুন, বিভিন্ন মেডিসিন থেকে বিভিন্ন লাইন তুলে ধরে বলবেন যেটা কোন মেডিসিন, এবং অ্যালেনটাকেই শুধুমাত্র একদম রপ্ত করুন। মানে মেইন কথাটা হচ্ছে কি যে হাজারটা ইনস্ট্রুমেন্ট ভালো করে, হাজারটা ইনস্ট্রুমেন্ট শেখার চেষ্টা না করে যদি একটা ইনস্ট্রুমেন্টকে যদি 1000 বার প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় বেশি ভালো। 1000টা বই না পড়ে একটা বইকে 1000 বার পড়ুন, জি স্যার, জি স্যার, ঠিক না? জি স্যার। হুম, 1000টা বই না পড়ে একটা বইকে 1000 বার পড়ুন না, তাতে আপনি যে এক্সপার্ট হয়ে যাবেন তাহলে আপনার সাথে আর কেউ মানে ওই বিষয়টা ওই সাবজেক্টটাতে কম্পিটিশন করতে পারবে না। জি স্যার। আর যে কোনো ম্যাথমেটিকা পড়ুন না কেন, অ্যালেন কি নোট তার মধ্যে থাকতেই হবে, উপায় নেই। ওটার বাইরে কিছু হয় না। হয়তো অন্য কোনো পয়েন্ট অ্যাড হতে পারে কিন্তু ওটাকে বাদ দিয়ে কিছু হয় না। জি স্যার। ঠিক আছে, ভালো থাকুন। স্যার, আপনার আসসালামু জন্য আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে, বাই। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনার কথা অনেক শুনেছি, আপনার ভিডিও দেখি, কিন্তু কথা বলার সৌভাগ্য কোনোদিন হয়নি। আজকে কথা বললাম। তো আমাদের শ্রদ্ধেয় আমিনুল স্যার তো রিকোয়েস্ট করেছে, আমি আবার গ্রুপের পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের সঙ্গে সময় দিন, হ্যাঁ, অন্তত অবশ্যই সপ্তাহে সপ্তাহে একদিন একদিন দেব। বা দুদিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেব। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, সপ্তাহে একদিন আসবো, কোনো অসুবিধা নেই। হুম, সপ্তাহে একদিন আসা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। জি ধন্যবাদ স্যার, স্যার। তাহলে আপনার এই একটু ইতিহাসটা আমি এর আগে সিরিয়াসটা অনেকবার বলবেন স্যার, পড়েছি। তাহলে আজকে আমরা একটু আমাদের করে নেব। গ্রুপে ইতিহাসটা আলোচনা হওয়ার পরেও যেটুকু খামতি বা ঘাটতি ছিল আপনি এমন ভাবে বলে দিলেন বারবার, আমার মনে হয় ঋতুজা মানে একদম মুখস্থ হয়ে গেল আজকে। আচ্ছা, আপনাকে আলহামদুলিল্লাহ। অনেক অসংখ্য ধন্যবাদ। আর স্যার এইভাবে সত্যির সঙ্গে থাকবেন আমাদের ছায়া হয়ে। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ম্যাডাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, বাই। হ্যাঁ, বাই। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো আমাদের জামাল ইসলাম শফিক স্যার রয়েছেন। স্যার, তাহলে ক্লাসের উপরে ২ এক কথা বলার পরে আমরা শেষ করে দিচ্ছি। স্যার, এক মিনিট স্যার। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময়টা একটু লস করার জন্য। আচ্ছা, আপনারা যারা নতুন গ্রুপে অ্যাড হয়েছেন, আমি বেশ কয়েক জায়গায় লিংক দেওয়ার পর আপনারা যারা নতুন, তারা আমাকে কয়েকজন এসএমএস বা কল দিয়েছিলেন। তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাদের গ্রুপের সালাউদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের অ্যাড করে নেবেন। হ্যাঁ, যারা নতুন আছেন, কারণ আমাদের এখানে প্রতিদিন অ্যালেন স্কিনর পড়ানো হবে এবং তুলনামূলকভাবে পড়ানো হবে। আপনারা যারা আমাদের গ্রুপে অ্যাড নেই, তারা সালাউদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার অনুরোধ রইল। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। সালাউদ্দিন স্যারের নাম্বার পাবো কোথায়? আমরা তো অন্য গ্রুপ থেকে আসছি, ওনার নাম্বার কিভাবে পাবো? ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমি আপনার নাম্বারটি ইনবক্সে লিঙ্কটা দিয়ে দিন, দেন। লিঙ্কটা দিন। আমরা সব অন্য গ্রুপ থেকে এসেছি, লিঙ্কটা দিন। আমরা সব অন্য গ্রুপ থেকে এসেছি তো। স্যার, সালাউদ্দিন স্যার, আমি রিকোয়েস্ট করছি আপনি ওনাদের অ্যাড করে নিন গ্রুপে। আমি তাহলে স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন স্যার ইনবক্সে স্যার। জি, 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 দিয়ে দিচ্ছি আমি। জি স্যার, দেন স্যার। উনি নাম্বারটা দিচ্ছেন, আপনারা একটু নাম্বারটা উঠিয়ে নিয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করুন। আর হ্যাঁ, আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে সবাইকে জানাচ্ছি, আমাদের এটা একটা উন্মুক্ত ক্লাস। আপনারা সবাই যুক্ত হতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব কেউ থেকে থাকলে আপনারা অবশ্যই লিংক দিতে পারেন। আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিজেরাও শিখতে চাই, অন্যদেরও মানে শেখাতে চাই। বলতে চাইছি না, আমরা এটা গ্রুপ স্টাডি, আমরা সবাই পড়তে পারি এবং আপনারাও কিছু বলতে পারেন বা শিখতে চাইলে এখানে আসতে পারেন।
আমাদের কোনো সমস্যা নাই। এই তো সালাউদ্দিন স্যার নাম্বারটা দিয়েছেন, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে স্যার শেষ করে দিব এখানে স্যার। স্যার আমাদের স্বপনদা কি জানি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ স্বপন দা। হ্যাঁ দাদা, জি দাদা বলুন। স্যার তো চলে গেছে মনে হয়। জি 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 হ্যাঁ, তা ওই বলছিলাম যে ওই আমাদেরকে ওই অ্যালেন কিনোটস পড়ার জন্য যদি একটা পরামর্শ দেয় প্রতি সপ্তাহে, সেই কথাটা ওনাকে বলতাম যে স্যার একটু হলেও সময় দিন। না আসবেন স্যার আসবেন। এটা আমাদের মন, হ্যাঁ মনটা আরো উজ্জীবিত হইতো আর কি, আরো আনন্দ পাইতো। আরো শোনেন আমি একটু বলি, সেটা হচ্ছে স্যার আমাদেরকে সময় দিবেন, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন স্যার আমাদেরকে সময় দিবেন। কিন্তু স্যার যখন সময় দিবেন আমাদের সেই ক্ষেত্রে পার্টিসিপেটটা দরকার এবং ফিডব্যাকটা দরকার। আমাদেরকে স্যার যেটা পড়ালেন আমরা পরবর্তীতে সেটা যেন ফিডব্যাকটা দিতে পারি। এরকম মেন্টালিটি নিয়ে আমাদের তৈরি যখন হবে, স্যার আসবেন, সমস্যা নেই। স্যার সপ্তাহে 1 দিন হলেও আমাদেরকে সময় দিবেন। এখন স্যারের সাথে আমরা যোগাযোগ করব, স্যারের সপ্তাহে কোন দিন সময়টা একটু কম ব্যস্ততা থাকে। স্যার তো সবসময় ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার ফাঁকে যেদিন কম ব্যস্ততা থাকে সেদিন স্যার আমাদেরকে সময় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার সাধারণত রবিবার রাত্রে একটু ফ্রি থাকে, মানে হলিডে থাকে রবিবার। তো স্যার একটা বই লিখছেন এবং একটা অ্যাপস এর ব্যাপারে ওনারা কাজ করছেন অনেক বন্ধু বান্ধব মিলে। আর স্যার পার্সোনালি একটা বই লিখছেন এনএস কিনোট এবং অন্যান্য ম্যাথমেটিকা মিলিয়ে। তো সেটা খুব শীঘ্রই পাবলিশ করবেন আশা রাখছি। সেজন্য উনি অনেক ব্যস্ত থাকেন আর সারাদিন চেম্বার করেন, ক্লান্তও থাকেন। তো আমরা স্যারের সাথে আমরা যোগাযোগ করব। স্যার আমাদের যাতে প্রায় প্রত্যেক দিনই 10 মিনিট করে হলেও ক্লাসের শেষে সময় দেন। ঠিক জাস্ট 10টায় যেন স্যার বাংলাদেশ টাইম 10টায় যেন 5 মিনিটের জন্য হলে জয়েন করেন, এই কথাটা আমি স্যারকে অনুরোধ করব। আর আমরা সবাই একসাথে চলবো ইনশাল্লাহ। আমরা বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে নোট গাইড এগুলো তৈরি করে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্টাডি করবো ইনশাল্লাহ। তাহলে এখানে স্যার আপনার নম্বরে আমরা ইনফর্ম করছি, আপনি মনে করে আমাদেরকে সবাইকে অ্যাড করে নেবেন। আর ক্লাসের টাইমটা কখন হবে একটু যদি বলতেন তাহলে সেই হিসেবে ফাঁকা রাখা যেত। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01726578063। এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। আর আমাদের ক্লাসটা আমরা আপাতত প্রতিদিন বাংলাদেশ টাইম রাত 9টায় শুরু করছি। এরপরে যে আমাদের যে বিভিন্ন যে শীত গরম বা আমাদের দিন বড় হয়ে যায় রাত ছোট হয়ে যায়, এগুলোর সাথে আমরা সামঞ্জস্য করে আমরা পরবর্তীতে আবার আলোচনা করে যদি এরকম হয় আমরা চেঞ্জ করব। আপাতত রাত 9টা থেকে শুরু হচ্ছে আর 10টার ভিতরে শেষ করার চেষ্টা ইনশাল্লাহ। আর বড় জোর আমরা বড় রেমেডি হলে আমরা শেষ করেই আমরা করব যে রেমেডিটা সেখানে হয়তো 10:30 বেজে যেতে পারে মাঝে মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে 10:10-20-এর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আমরা খুব আমরা যখন ছোট রেমেডিতে যাব আমরা যে রেপার্টরি চর্চাও করছিলাম, মোবাইলে সিনথেসিস রেপার্টরি এবং রুব্রিক স্টাডি করছিলাম জেনারেল চ্যাপ্টার দিয়ে। সিনথেসিসের জেনারেল চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম, একদিক থেকে জেনারেল চ্যাপ্টারটা অনুবাদ করে করে আমরা পড়ছিলাম, বাংলা অনুবাদ করে। সেটাও আমরা শুরু করব বড় রেমেডিগুলো, বড় রেমেডিগুলো শেষ হয়ে গেলে। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমরা এলএস কিনোটটা এরপরে চ্যাপ্টার ওয়াইজ পড়বো ইনশাল্লাহ। আমরা ইন্ডিভিজুয়াল রেমেডি গুলো শেষ হয়ে গেলে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো, যে আমাদের যে সূচিপত্র রয়েছে সেখানে চ্যাপ্টারের নাম থাকবে, নোজ, ফেস, ইয়ার, টিথ এগুলো থাকবে। তো আমরা সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন, সবাইকে আমন্ত্রণ রইল। তাহলে এখানে শেষ করে দিই স্যার। জি স্যার, যেহেতু আজকে স্যার কথা বললেন, স্যারের কথা বলার পরবর্তীতে মেডিসিনের উপর আর কি কথা থাকে, কোনো কথা নেই। জি স্যার। এখন হচ্ছে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দেন। আর সমাপ্তর আগে সবার মঙ্গল কামনা করছি, সেই সাথে আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হতে পারেন নাই সবার জন্যই মঙ্গল কামনা করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা সবাই একসাথে চলে যাব সামনের দিকে আর কি, আমাদের গন্তব্যে চলে যাব আর কি। এটা হলো আমাদের চাওয়া প্রত্যাশা। আর এখানে আমরা কেউ কারো প্রতিযোগী নয়, আমরা সবাই একে অপরের পরিপূরক। এখানে কেউ কারো স্যার নয়, ঠিক আছে? এখানে আমরা সবাই সহপাঠী, আমরা একসাথে পড়াশোনা করছি, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মার্তুজা কামাল স্যার এবং ডাক্তার আমিরুল ইসলাম শফিক স্যার মহোদয়গণকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া এবং শুভকামনা রইল, সুস্বাস্থ্য দীর্ঘ কামনা রইল। এবং আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘ কামনা রইল।
আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সত্যিটাকে মিথ্যে করার চেষ্টা করছেন। আমার বিরোধী পক্ষের উকিল বন্ধু তো রাজনীতি নিজেকে আইনকে নির্দেশ করে।